কি শালাবাবু হয়েছে বাসর? ইয়াশ একবার তাকালো উপমার দিকে, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়ে। হাসলো ইয়াশ, উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ওর মতো ফিসফিস করে, বউটা ছোট, বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এই বয়সে। দূর, কি যে বলো না তুমি। বউদের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো ভ্রুকুচকে তাকালো ইয়াশ। উজ্জ্বলের মনে হলো ভুল সময় ভুল কথা বলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইলো ইয়াশের কাছে। এই ছেলেকে বুঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন যে রাগ এটাও বুঝতে পারে না সে। হসপিটালের বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইনায়া আর হসপিটাল অন্য ডাক্তাররাও ঘিরে রেখেছেন ওকে, প্রাণপণে চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর, চোখ গড়িয়ে পানি পড়ছে ছেলেটার, বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইনায়ার, কিন্তু কিছুক্ষণ পরেই যদি আবারও এইরকম হয়, কোনোভাবে কৌশিকের ক্ষতি হতে দেবে না, যেভাবেই হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াশকে যে কথা দিয়েছে ইনায়া, ডাক্তারটা সহ সবাই বেরিয়ে গেছেন। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতের গ্লাভস আর পায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইনায়া, চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার, চোখ খুলে তাকাতেই দেখলো এক অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশটায়, আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। সব রেখে কৌশিকের চোখ গেল ইনায়া ছলো ছলো চোখ চোরার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার, তবু কত সুন্দর লাগছে ওকে, মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পায় না কৌশিক এই মেয়ে এত কাঁদে কেন, নাকি তার মতো দুঃখের কাছে আসলে দুঃখ বাড়ে মেয়েটার। 3 মাসে মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরের আলো বাতাস গায়ে লাগাতে, কথা বলতে ইচ্ছে করছে ওর। ইনায়া দৃষ্টি পড়ল কৌশিকের দিকে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে, ঠিক আছেন আপনি? কি লাগবে আমাকে বলুন, এক্ষুনি এনে দিচ্ছি। আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইনায়া। আমাকে জানতে হবে আমার বোনকেও পেয়েছে কিনা। ও ভালো আছে জানলে মরেও শান্তি পাবো আমি। এভাবে বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনাকে ভালো করে দেবেন। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল কৌশিক। ইনায়া কল দিল ইয়াসের ফোনে, যদিও জানে এই সময় কল রিসিভ করবে না ইয়াস। প্রথমবার রিংটন বাজতে বাজতে কেটে গেল, পরের বার কেউ একজন ধরলো। ইয়াসই কলটা রিসিভ করেছে ভেবেই লাউড স্পিকারে দিল ইনায়া। কথা বলছে না কেউই। ফোনের অপর পাশে নীরবতা দেখে ইনায়াই আগে বলল, ইয়াশ রায়হান আছে? ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। বলল সে, উনি রুমে নেই, কোথায় আছে? বাইরে গেছেন, আসলে আমি বলে দেব। আপনি ফোন দিয়েছিলেন। ইনায়া কিছু বলার আগেই ফোনের লাইন কেটে গেল। পাশ ফিরতেই দেখলো কৌশিক একধানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের অপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের, মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বরের কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি ইয়াশ খুঁজে পেয়েছে কাশফিয়াকে? আজ 15 দিনের মতো হলো ঈশান হাসপাতালে আছে। নিয়ম করে প্রতিদিনই ছেলের জন্য খাবার নিয়ে আসতেন সুফিয়া বেগম। হাসপাতালে এসেই যখন দেখতেন হাতে পায়ে ব্যান্ডেজ করা, ঈশান ব্যথায় কাতরাচ্ছে, মনটা খারাপ হয়ে যেত ওনার। আজকে ঈশানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাথার হাতে ব্যথা পেয়েছে অনেকটা, এখনও হাত নাড়াতে পারে না সে। ধরে ধরেই সুফিয়া বেগম বাড়ির ভেতরে নিয়ে এসেছেন ছেলেকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে তখনই ঈশানের ধাক্কা লাগে কারোর সাথে। মুখ তুলে চাইলে দেখলো ওর সামনে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকা ইয়াশকে। শুকনো ঢুক গিলল ঈশান, দাঁড়িয়ে পড়ল গিয়ে মায়ের পিছনে। ইয়াশ এদিকেই লেগেছে প্রচণ্ড, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। সুফিয়া বেগম ধমকের স্বরে বললেন ছেলেকে, হচ্ছেটা কি ইয়াশ? ঈশান তোমার ভাই হয়? আমার চাহনিতে তোমার ছেলে চলছে যাবে না আম্মু। শার্টের হাতে গোটাতে গোটাতে নিচে নামছে ইয়াশ। তখনই কথাটা বলছে সুফিয়া বেগমকে। দূরত্ব খুব বেশি নয়, তবু ছেলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারেননি সুফিয়া বেগম। প্রশ্ন করলেন তাকে, কিছু বললে ইয়াশ? প্রত্যুত্তর করল না ইয়াশ, গটগট করে হেঁটে চলে গেল বাড়ির বাইরে। মাথায় কত শত ভাবনা ইয়াশের। তাকে আবারও ফিরে যেতে হবে লন্ডনে, এখানে ভালো লাগছে না, কোনো কাজেই মনে বসছে না। কৌশিক কেমন আছে নিজ চোখে না দেখলে যে শান্তি পাচ্ছে না মনে। যতদিন না কৌশিক ঠিক হচ্ছে চলে যায় কীভাবে। উপমা যে তার দায়িত্ব, শুধু কি দায়িত্ব, মেয়েটার প্রতি ইয়াশের এক আকাশ পরিমাণ মুগ্ধতা। ওকে না দেখলে, কথা না বললে যে মন শান্ত হয় না ইয়াশের। এই অসুখ সারবে কী করে? বেশ কিছুক্ষণ পর সিমি কোথা থেকে দৌড়ে এসেছে কাশফিয়ার কাছে। হাঁপাতে হাঁপাতে ফোনটা কাশফিয়ার সামনে ধরে বলছে, মামাই তোমাকে খুঁজছে নতুন মামি।
ফোনটা হাতে নিল কাশফিয়া। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে দিয়ে পানি খেতে বলল সিমিকে। ফোনটা কানে ধরল সে, কিন্তু কথা না বলে নীরব রইল। ইয়াশ বুঝল না এই নীরবতার কারণ। যেই মেয়ে সারাক্ষণ কথা বলে তার সামনে, সেখন চুপ কেন? নীরবতা ভেঙে প্রথম কথাটা বলল ইয়াশই। উপমা, হ্যাঁ বলুন। সোফার পাশের সেন্টার টেবিলের উপর একটা শপিং ব্যাগ রেখে এসছে, তুমি তো সেটা পেয়েছো? ইয়াশের কথা অনুসরণ করে কাশফিয়া তাকালো ওদিকে। চোখে পড়ল একটা শপিং ব্যাগ, বলল ইয়াশকে। হ্যাঁ পেয়েছি। ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। ভাইয়ার কাছে নিয়ে যাবেন? কথা বলল না ইয়াশ। এই মেয়ে এত ভাই পাগল কেন? তার জন্য পাগল হলে কি খুব খারাপ হতো? ইয়াশের যে ইচ্ছে করে মেয়েটার হৃদয়ে থাকতে, মন মস্তিষ্কে বিচরণ করতে। ইয়াশ ধমক দিল উপমাকে, বলল গম্ভীর কণ্ঠে। ভাই পাগল না হয়ে স্বামী পাগলও তো হতে পারো। আপনি বলেছেন এই কথা? তিত করলা এত মিষ্টি হলো কি করে? উপমার কথাটা হয়তো পছন্দ হলো না ইয়াশের, ধমকের স্বরে বলল উপমাকে। তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? আরে বাবা আসছি, অপেক্ষা করুন। ফোন কলটা কেটে দিল কাশফিয়া। সিমিও চলে গেল রুম থেকে বেরিয়ে। শপিং ব্যাগটা খুলতেই একটা সুন্দর নীল শাড়ি নজরে আসলো কাশফিয়ার। তার সাথে সুন্দর জুয়েলারি সেট, সাথে বেলি ফুলের গাজরাও ছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এই কিছুদিন এই ইয়াশের সাথে সম্পর্কটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে, তাই কিছু বলতে দ্বিধাবোধ করে না তেমন। তবে মাঝে মধ্যে ইয়াশের বড়সড় ধমকে ভয় পেয়ে চুপ করে চায় সে। কাশফিয়া এখন শাড়ি পরতে পারে, চেষ্টা করতে করতে কীভাবে যেন শিখে গেছে। আজকে সে নিজেই শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ লাগিয়েছে, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক। এইটুকু সাজেই অপূর্ব লাগছে ওকে। সবই ঠিক আছে, কিন্তু বেলি ফুলের গাজরাটা সে চুলে গাঁথবে কী করে? ফুলটা হাতে নিয়ে বেরিয়ে গেল কাশফিয়া। নিচে আসতেই সামনে পড়ল আফিয়া আর ইয়াশের আম্মু সুফিয়া বেগমের। চোখ রাঙিয়ে কাশফিয়ার দিকে তাকিয়ে আছেন মা মেয়ে দুজনেই। আফিয়া কটমট কণ্ঠে বলছে কাশফিয়াকে, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? প্রেমিকের সাথে দেখা করতে বুঝি? ভ্রু কুচকালেন সুফিয়া বেগম, রেগে বললেন মেয়েকে। আহ, কি হচ্ছে আফিয়া? ও তোমার ভাইয়ের বউ, এইসব কথা মুখ থেকে বের করার সাহস পাও কোথায়? ভয়ে আর অপমান বোধে আফিয়া মাথা নিচু করে ফেলল, বলল মিনমিনে কণ্ঠে। এই বয়সের মেয়েদের তো প্রেম ভালোবাসা প্রতি ঝোঁক থাকে বেশি আম্মু। আমি ওভাবে বলতে চাইনি। দরজার সাথে হেলান দিয়ে বুকে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল ইয়াশ। বোনের এমন কথায় রাগ বাড়ল তরতর করে, বলে উঠল তখন, ওর বয়সটা তুই, রোহি আর বাড়ির প্রত্যেক মেয়ে বার করে এসছিস, তোর এসব করেছিস বুঝে? ভাইয়ের শান্ত কণ্ঠের ধমকে ভয় পেয়ে গেল আফিয়া। নিজেকে সামলে নিয়ে বলল ইয়াশকে, কথায় কথায় এবারের মেয়েদের সাথে তোর বউকে মেলাবি না ইয়াশ। মিলাবো না, কারণ আমার উপমা আলাদা। কিন্তু ওকে অপমান করলে হাজব্যান্ড হিসেবে আমার চুপ থাকাটা মানায় না। ঈশানের অবস্থা দেখেছো তো? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না, সাবধান করছে। কাশফিয়া একবার তাকাচ্ছে ইয়াশের দিকে, তো আরেকবার তাকাচ্ছে ওর শাশুড়ি আর ওনার মেয়ের দিকে। বাইরে যাওয়া নিয়ে এত কাহিনী হয়ে যাবে জানলে কাশফিয়া রেডি হতো না। সুফিয়া বেগম অতিষ্ঠ ছেলে মেয়ের তর্কাতর্কিতে। আফিয়া তো এবার বলে দিয়েছে কান্না করতে করতে, দেখলে আম্মু তোমার ছেলে কিভাবে এই মেয়ের জন্য আমাকে অপমান করে যাচ্ছে? দোষ তোমার কম নয় আফিয়া, বারবার কেন নিজের নোংরা কথাগুলো দিয়ে আঘাত করো মেয়েটাকে? ও এই বাড়ির বউ, মনে রেখো তুমি। ইয়াশ কথা বাড়ালো না আর। মায়ের কথা শুনল কিনা সন্দেহ। কাশফিয়ার হাত ধরে নিয়ে চলে গেল বাড়ি থেকে। পথ আটকালো আফিয়া, ভাবলো ভাই ওর রাগ করে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে হয়তো। হাতে পায়ে ধরে এক প্রকার কান্নাকাটি শুরু করলো সে। ইয়াশের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন, তবে কাশফিয়ার মায়া হলো আফিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। চলে গেল ইয়াশের সাথে বেরিয়ে। ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে আফিয়া। অবাক হচ্ছে মেয়েটাকে দেখে, এই মেয়ে এত ভালো কেন? সবসময় কত অপমান করে, আর তার উত্তরে মন ঝুলানো একটা হাসি দেয় কেবল। পরন্ত বিকেলে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলে মন ভালো হয়ে যাবে যে কারোর। কাশফিয়ারও হয়েছে, কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতি মুহূর্তে। মাঝে মধ্যেই দুজনে মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার পথে ফুচকা দোকান দেখলেই কাশফিয়া বায়না করবে তার কাছে। মানুষটাও সায় জানাবে ওর সব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াশই কি তবে কাশফিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াশের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। ফুলটা হাতে ঝুলিয়ে রাখার জন্য না, এই সুন্দর বেলি ফুলটা তোমার খোপাতেই মানায় উপমা।
মুচকি হেসে ফুলের গাছড়াটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাশফিয়া। বলল ওটা গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না ইয়াস, কাশফিয়ার থেকে ফুলের গাছড়াটা এনে ওর পেছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখপানে, ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস। এই মেয়ে, কি ভাবছো এত? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলল কাশফিয়া। ভাবছি তিত করলা রুপি ইয়াশ রায়হানের মধ্যে এত মিষ্টতা আসলো কিভাবে? ভ্রু কুচকালো ইয়াস। কাশফিয়ার মনে হলো ভুল করেছে সে, জিভ কেটে বলল। ভুল হয়েছে জনাব। কাশফিয়ার কথা বলার ধরন দেখে হাসলো ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট দোকানটায় কত রকমের চুড়ি, নুপুর আর ফুলের গাছরা। কাশফিয়া বুঝলো ইয়াস এসব কিনে দেবে তাকে, তবু বলল ইয়াসকে। আমাকে কিনে দিবেন বলে নিয়ে আসলেন বুঝি? হুম, তুমি পছন্দ করে দিবে, আমি অন্য কারোর জন্য নেব। হাসি মুখটা চুপসে গেল কাশফিয়ার। ইয়াস কি এই চুড়ি নুপুর রুহির জন্য কিনতে চাইছে? ভিতরে ভিতরে রাগ হলো কাশফিয়ার, তবু বসতে দিল না ইয়াসকে। দুমুঠো কাঁচের চুড়ি নিয়েছে কাশফিয়া, ওগুলো আবারও একটা মুখ ভেঙচে কেটে ইয়াসের হাতে ধরিয়ে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসকে অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাশফিয়ার, তাই সে মিথ্যা অজুহাতে দেখিয়ে চলে গেছে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা ইয়াসের গাড়িটার কাছে। ইয়াস মুখ টিপে হাসে কাশফিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে, গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাশফিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে, যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাশফিয়ার হাতে। চোখে মুখে বিস্ময় নিয়ে ঘুরে তাকালো কাশফিয়া। বলল ইয়াসকে। এগুলো আমার? আমার বলছে আরও কয়েকটা বউ আছে। ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাশফিয়া। বুঝলো তাকে রাগাতেই ইয়াস বলেছিল এইভাবে। গাড়ি চলছে তার আপন গতিতে। বাড়ির রাস্তা ধরেই যাচ্ছে কাশফিয়া আর ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, কাশফিয়া তার পাশের সিটটাতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাশফিয়ার মনটা অনেক ভালো। কতদিন পর এইভাবে ঘুরলে জানা নেই তার। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখনই ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাশফিয়া। আচ্ছা, ইয়াস কীভাবে জানে ওর পছন্দ অপছন্দের সম্পর্কে? ইয়াস যেমন ছেলে এরকম জায়গায় ঘোরাঘুরি করা, ফুচকা খাওয়া বা ওই ছোটো দোকানটা থেকে গিফট কিনে কাশফিয়াকে দেওয়া, এসব ওর সাথে যায় না বোধ হয়। তবে কি ইয়াস কাশফিয়ার জন্য করলো এত কিছু? আনমনেই হাসলো কাশফিয়া। ভাবলো মনে মনে, সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে। এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা, ইয়াসও তাকে পছন্দ করে যেভাবে কাশফিয়া পছন্দ করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতে কাশফিয়া বলল ইয়াসকে। ভালোবাসেন আমাকে? ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন, মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরও। ইয়াসকে তবে রাগ করলো কাশফিয়ার প্রশ্নে। ভালোবাসে না তাকে? দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করলো কাশফিয়া। কি হলো বলছেন না যে ভালোবাসেন না আমাকে? ভালোবাসার বয়স হয়েছে তোমার? বিয়ে করার বয়স হয়েছে আমার। কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কুচকালো ইয়াস। রেগে বলল উপমাকে। মানে? বিয়ে করে এখন জিজ্ঞাসা করছেন ভালোবাসার বয়স হয়েছে কি না? ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সও হয়নি আমার, অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। কিসের সাথে কি মেলাচ্ছে উপমা? তুমি বিপদে পড়েছিলে বলে আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? মন খারাপ হয়ে এলো কাশফিয়ার। ইয়াস তবে ভালোবাসে না তাকে? তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াস। আফটার অল ইউ আর মাই রেসপন্সিবিলিটি। বিস্মিত নেত্রে ইয়াসের মুখপানে তাকালো কাশফিয়া। প্রশ্ন করলো ওকে। কিসের রেসপন্সিবিলিটি? কে দিয়েছে আমার রেসপন্সিবিলিটি আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াসের। বড়সড় এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল কাশফিয়াকে। চোখজোড়া ছলছল করছে কাশফিয়ার। হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তে। মাথায় থাকা ফুলের গাছরা খুলে ফেলেছে গাড়ির জানালা দিয়ে। হাতের চুড়িগুলো অন্য হাতে চেপে ভেঙে গেছে ওর। ইয়াস কি জানে অষ্টাদশীর মন জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার জন্য? তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। অসুস্থতা কমেছে কৌশিকের, এখন হাঁটাচলা করতেও সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইনায়া। হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইনায়ার আম্মু আব্বু ছাড়া আর কেউই থাকেন না। কৌশিক ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হসপিটালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে নিয়ে গেছেন ইনায়ার আম্মু। সেজন্যই সাহস করে ইনায়া নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরের সুন্দর আবহাওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইনায়া।
কৌশিক চেয়ারে বসে মাথা ঘুরিয়ে তাকিয়েছে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক। কোথায় নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পেছনেই। ইনায়া মেয়েটা যে তাকে পছন্দ করে বিষয়টা কৌশিকের অজানা নয়, কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখায়নি ইনায়াকে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে, এত ভালোবাসার প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিকের নিজের দিকে এভাবে তাকিয়ে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ইনায়া, কি দেখছেন এভাবে? তোমাকে দেখছি ইয়ানা। দেখার মতো কি আছে আমার মধ্যে? মুচকি হেসে বলল কৌশিক। তুমি প্রচুর বই পড়ো তাই না? তা তো পড়ি। বইই আমার শান্তি, আরেক শান্তি আপনাতে। কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটলো ইনায়া। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। কী বলে ফেললো এক্ষুনি। কৌশিক মুখ টিপে হাসলো। ইনায়া তাকিয়ে রইল ওর মুখপানে। কৌশিক এবার বলল ইনায়াকে, দেবদাস উপন্যাসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে, পড়েছো নিশ্চয়ই? তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলবো না, তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না। ইনায়া নিষ্পলক চোখে তাকিয়ে আছে কৌশিকের মুখপানে। ওর এমন কাব্যিক কথায় কী বুঝালো? ইনায়া যেভাবে কৌশিককে ভালোবাসে, কৌশিককেও কি তাকে ভালোবাসে ওভাবে? ইনায়ার এমন চাহনি দেখে ভরকালো না কৌশিক। মেয়েটা এমন করবে সে জানতো। মুচকি হেসে বলল কৌশিক, তোমার দিকে তাকালে আমার চোখে শান্তি লাগে না। এই চোখ দুটো কারণে অকারণে তোমাকেই খুঁজে বেড়ায় সারাক্ষণ। ইনায়া দ্রুত গিয়ে কৌশিককে সামনে বসালো। ওর হাত দুটো ধরে উৎফুল্ল হয়ে বলল, ভালোবাসেন আমাকে? তা তো একটু বাসি। খুশিতে কান্না করে দেবে এমন অবস্থা ইনায়ার। এই কথাটা শুনবি বলে তো সে অপেক্ষা করেছিল এতদিন। অবশেষে তবে সত্যি হলো ইনায়ার স্বপ্ন। কৌশিক প্রেম নিবেদন করলো তাকে। ঘুমন্ত কাশফিয়ার পায়ের কাছে এসে বসেছে ইয়াশ। হাতে থাকা নূপুর জোড়া একবার নেড়ে ছেড়ে দেখে যত্ন করে পরিয়ে দিল ওর পায়ে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল মনে মনে, রাগ করেছ? অভিমানী, অপেক্ষা করো একটু। সময় আসলে আমি তোমার সব রাগ ভাঙিয়ে দেব, বুঝিয়ে দেব। এই আশির মনে উপমা ব্যতীত অন্য কেউ ছিল না, আর আসবেও না। কাশফিয়া কি শুনলো ইয়াশের কথা? হয়তো না। কাশফিয়া নড়ে চড়ে উঠতেই ওর ঘুম ভেঙে যাবে, তাই ইয়াশ চলে গেল রুম থেকে। বিছানার ওপর রাখা ফোনটাতে বারবার রিংটন বেজে কেটে যাচ্ছে। ইয়াশ মাত্রই আসলো রুমে। আশেপাশে তাকে খুঁজলো উপমাকে। রুমের কোথাও নেই সে। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গাতে দেখলো, কিন্তু কোথাও নেই উপমা। মনটা কচকচ করছে ইয়াশের। কোথায় গেল মেয়েটা? ফোনটা ফেলে রেখে সিঁড়ি বেয়ে নিচে গেল ইয়াশ। এ কি দেখছে ইয়াশ? আফিয়া আর ইয়াশের আম্মু সুফিয়া বেগম হেসে হেসে কথা বলছেন উপমার সাথে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ইয়াশ। কাশফিয়ার চোখ পড়লো ওর দিকে। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কী হয়েছে। আনমনেই হাসলো ইয়াশ। এই মেয়ে সবার মন জিতে নিতে পারে সহজেই, যেভাবে জিতে নিয়েছে ওর রাগী মা বোনের মনও। ইয়াশ নিশ্চিত হয়ে চলে গেল নিজের রুমে। বিছানার কাছটায় এসে হাতে নিল ফোনটা। কল দিল সেই নাম্বারে। ফোনের ওপর প্রান্ত থেকে মানুষটা কল রিসিভ করতে বলল ইয়াশ, কৌশিক কেমন আছে নায়া? আপাতত ভালো ভয় নেই তো আর? আছে। কৌশিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি ইয়াশ। কম হলেও আরও মাস তিনেকের মতো লাগবেই। পায়ে আর মাথায় আঘাতটা বেশি লেগেছিল। সুস্থ হতে সময় লাগবে। ইয়াশের ফর্সা মুখটা মুহূর্তেই ঢেকে গেল অন্ধকারে। কৌশিক পুরোপুরি ভালো না হলে নিজেকে যে ক্ষমা করতে পারবে না ইয়াশ। অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল ওর জন্যই। একটা সুস্থ সবল ছেলে তার জন্য অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালের বেডে। দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াশ। কানে আসলো ইনায়ার কথা। মেয়েটাকে পেয়েছিস? কার কথা বলছিস? যার জন্য পাগল হয়ে দেশে গেলি। ঠোঁটের কোণে হাসি ফুটলো ইয়াশের। কিছুক্ষণ চুপ থেকে বলল ইনায়াকে, তাকে তো পেয়েছে। তুই জানিস মেয়েটাকে? জানি তো। মেয়েটা আমাদের ইয়াশের ড্রিম গার্ল। মেয়েটা কৌশিকেরই বোন। অবাকের স্বরে বলল ইনায়া। কি? এটা কি সত্যি? ইয়াশ মিথ্যা কথা বলে না। মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, বলিনি আমি। মেয়েটা বড্ড অভিমানী। ওর প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেরিয়ে শুয়ে আছে। জানলেও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে সে করোনা ভেবে ভুল করবে। ইনায়াকে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো ইয়াশ। পুরো রুমে কেউ নেই। উপমা হয়তো এখনও নিচেই আছে এই ভেবে নিশ্চিত হলো সে। ইনায়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কেটে দিল ফোনের লাইন।
অভিমানিনীর অভিমান হয়েছে। একটু একটু করে মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা নিমেষেই শেষ হয়ে গেছে তার। ছোট মনটা ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় মানুষের অবহেলায়। ভাইয়ের পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যে যত্ন করে নিজ হাতে মেরে ফেলেছে কাশফিয়ার ভালোবাসাকে, কষ্ট দিয়েছে তাকে। কাশফিয়া ঠিক করেছে এখানে আর থাকবে না, চলে যাবে ইয়াশকে ছেড়ে। যে মানুষটা তাকে চায় না, ভালোবাসে না, তার কাছে কেনই বা পড়ে থাকবে সে? বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে বলে পা বাড়িয়েছিল কাশফিয়া। পায়ের দিকে তাকাতেই সুন্দর নুপুরজনা চোখে পড়ল। অবাকে কপাল কিঞ্চিত ভাঁজ পড়ল তার। বিড়বিড় করে বলল, আমার পায়ের নুপুর আসলো কোথা থেকে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশ হাসল উপমার কথায়। এই মেয়ে এত বোকা কেন? যার প্রতি রাগ পুষে রেখেছে সে যে মনে মনে তাকে ভালোবাসে সেটা কি জানে এই মেয়ে? ছাদে দাঁড়িয়ে আছে রুহি, পাশে ইয়াশ। এতক্ষণ উজ্জ্বল আর ইয়াশ দাঁড়িয়ে গল্প করছিল এখানে। মাত্র এসে উপস্থিত হয়েছে রুহি। উজ্জ্বলের জরুরি কাজ আছে তাই চলে গেছে ওখান থেকে। ইয়াশ চলে যাবে বলে পা বাড়িয়েছিল, তখনই দেখলো বাতাসে ফুলের টপটা পড়ে যাচ্ছিল মাটিতে। রুহি তার ঠিক পাশটায় দাঁড়িয়ে ব্যথা পাবে ভেবে ইয়াশ ওর হাত ধরে টান দিয়ে সরালো ওখান থেকে। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল রুহি। ইয়াশ আগলে নিয়েছে তাকে দু হাতে। মেয়েটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইয়াশের কেমন যেন লাগলো বিষয়টা। রুহিকে তো সে বরাবরই নিজের বোনের চোখে দেখে এসেছে। ইয়াশ চলে যেতে নিলে বলল রুহি, আমাকে ভালোবাসা চাই না ইয়াশ, আমি এতটাই খারাপ? রুহির এমন কথায় অবাক হলো না ইয়াশ। মেয়েটার মনে যে তার প্রতি ভালো লাগা আছে এটা বুঝেছে সে অনেক আগেই। মাথা ঘুরিয়ে তাকালো রুহির দিকে, বলল ওকে, তুমি ভালো রোহি, ভীষণ ভালো, কিন্তু আমার ভালোবাসা যে নির্দিষ্ট করার জন্য। সেই ভাগ্যবতী তোমার উপমা নিশ্চয়ই। চুপ রইল ইয়াশ, তাকালো আকাশবাণী। কিছুক্ষণ পর বলল রুহিকে, তুমি তো অবুঝ নও রোহি। আমার হৃদয়ের চির অন্য নারী বিচরণ জানার পরেও তুমি আমাকে চাইছ। পৃথিবীর কোথাও না কোথাও এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে। আমাকে চেয়ে পাপ পারিও না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সেই মানুষটা তুমি হলে কি খুব ক্ষতি হতো ইয়াশ? আমি যে চেয়েও মাথা থেকে সরাতে পারি না তোমাকে। আমি কি করব বলো? তোমাকে ভালো না বাসার উপায় বলে দাও, আমি আর ভালোবাসবো না তোমাকে। কথা নেই ইয়াশের মুখে। কী বা বলবে রুহির কথার উত্তরে? চুপচাপ মেয়েটা আজ নিজেকে ভেঙে চড়ে প্রকাশ করেছে যে ওর কাছে। ইয়াশের মনে হলো ছাদের দরজার সামনে থেকে এক্ষুনি গেল কেউ। কে ছিল? উপমা নিশ্চয়ই। মেয়েটা শুনলো ইয়াশের পুরো কথা, নাকি অর্ধেক কথা শুনে অভিমান বাড়ল তার প্রতি? ইয়াশ চলে গেল ছাদ থেকে। ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রুহি। দুফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। বলল, তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবন থাকবে ইয়াশ, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত। আমাকে একটু ভালোবাসলেও তো পারতি তুমি। এই অপূর্ণতা নিয়ে মরতে হতো না আমাকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে কাশফিয়া। ছাদে তখন কে ছিল ইয়াশকে খুঁজতে। যখন ইয়াশ আর রুহিকে ওভাবে এতটা কাছাকাছি দেখলো, মনের মধ্যে যে কী হচ্ছিল কেবল কাশফিয়াই জানে। রুহির পাশে যে সহ্য হচ্ছিল না ইয়াশকে। রুহি বুঝি সেই ভাগ্যবতী যার জন্য কাশফিয়াকে সমানে অবহেলা করছে ইয়াশ। কথাগুলো ভেবে টুকরে কেঁদে উঠল কাশফিয়া। মনে মনে ঠিক করলে আজকে সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না ইয়াশের সামনে। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে ইয়াশ, ডেকে যাচ্ছে তার উপমাকে। উপমা কি তবে ভুল বুঝলো ইয়াশকে? ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইয়াশের, প্রচণ্ড রেগে গেল এবার। ধমকের স্বরে বলে উঠল কাশফিয়াকে। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল কাশফিয়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। চলেই যাচ্ছে দেখে ইয়াশ ওর হাত ধরে আটকালো। রেগে বলল, সমস্যা কি তোমার? রাগে ফুঁসছে কাশফিয়া। নিজেও ইয়াশের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল কটমট কণ্ঠে, আপনার সমস্যা কি? কারণে অকারণে আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তত্তর করে রাগ বাড়ল ইয়াশের। শক্ত কণ্ঠে কাশফিয়ার হাত চেপে ধরে বলল, তোমাকে স্পর্শ করে সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি। তোমার শরীর, মন, মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল ইয়াস রয়হানেরই আছে। ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। ওটাকে বিয়ে বলে? দয়ালু ইয়াশ রায়হান আমাকে বাঁচাতে, আমার ভাইয়ের দেওয়ার দায়িত্ব পালন করতে কেবলই বিয়ে করেছেন। আপনি আমাকে একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আপনার জন্য বলেছেন আমাকে? হাতের বাঁধন আলগা হয়ে এলো ইয়াসে। পিছিয়ে গেল কয়েকবার। এসব কথা উপমা জানলো কী করে? তবে কি ইনায়ের সাথে ফোনে কথাগুলো সব শুনে নিয়েছে উপমা? মেয়েটাকে এসবের জন্য রাগ করেছে ওর উপর? কীভাবে বোঝাবে উপমাকে কৌশিকের সাথে এমনটা হোক তা কখনোই চায়নি ইয়াস। ইয়াস তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে। ও দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলেই আবারও হাতটা ধরে নিল ইয়াস। একটা এনে ফেললো নিজের বুকে। শরীর কাঁপছে ইয়াসের, কেমন অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে মনের মধ্যে। উপমা কি ছেড়ে চলে যাবে তাকে? ইয়াসে মরে যাবে তাহলে? উপমাতেই যে ইয়াসের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা
বুঝতে দিল না তা। চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো কাশফিয়াকে। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আপনার সাথে থাকলে চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ লাগবে আমার। ইয়াশ বাঁকা হেসে উপমার কোমর চেপে ধরে শক্ত করে চোখে মুখে রাগ নিয়ে বলল আবারও, দম আজকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবে একদম। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে কাশফিয়া। ইয়াশ একসময় নিজেই ছেড়ে দিল ওকে। পালাতে চাইলে নিজের শক্তপোক্ত হাতে থাপ্পড় বসালো কাশফিয়ার নরম তুলতুলে গালে। ছলছলে চোখে ইয়াশের মুখপানে তাকালো কাশফিয়া। বুঝলো ইয়াশ হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর বসালো গালে। ইয়াশ এইভাবে মারতে পারলো তাকে ভেবেই চোখের কোণে পানি জমেছে কাশফিয়ার। এই ইয়াশকে পুরোপুরি অচেনা লাগছে ওর। ইয়াশ গম্ভীর এটা সে জানে, মাঝে মধ্যে ধমক দিয়ে ওঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ এত কঠোর কি ইয়াশ কেবল কাশফিয়ার প্রতি? রাগেই রুমের জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলছে ইয়াশ। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের রুমের দরজার সামনে। কি হয়েছে বুঝতে পারছে না কেউই, তবে কারোরই এটা বুঝতে বাকি নেই কাশফিয়ার সাথেই কোনো একটা ঝামেলা হয়েছে ইয়াশের। সুফিয়া বেগম রুমে ঢুকলেন ইয়াশের। পরিস্থিতি সামাল দিতে নিজের সাথে করে নিয়ে গেলেন কাশফিয়াকে। ইয়াশের রাগ তো ওনার জানা, কখন আবার চত্থাপ্পড় মেরে বসে মেয়েটাকে। ছেলের রাগ কমলে না হয় নিজেই আবারও দিয়ে যাবেন কাশফিয়াকে। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, চারিদিকে ঢেকে গেছে অন্ধকারে। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠেছে হুট করে। কাশফিয়ার ইয়াশের মনে অভিমানের পালা শেষ হয়নি এখনও। আজকেই সব ঠিকঠাক করে এসেছে ইয়াশ। সে ফিরে যাবে নিজের কাজের জায়গায়, পরিচিত দেশটাতে। এখানে সব কিছু বিরক্ত লাগছে ওর। ইয়াশ নিজের রুমে যাচ্ছিল, মায়ের রুমটার দিকে চোখ যায় তখন। রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে ভাবলো কী হয়েছে। ইয়াশ আস্তে আস্তে রুমে ঢুকলে বিছানায় ওর আম্মুর পাশে থাকা কাশফিয়াকে দেখলো। কি যেন হলো ইয়াশে। উপমার ঘুমন্ত মায়াবী মুখশ্রী খুব করে টানছে ওকে। বারবার গোলাপি অধর জোড়া ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছে নিজের। ইয়াশ এগিয়ে গেল কাশফিয়ার কাছে, কোলে তুলে ওকে নিয়ে এলো নিজের রুমে। কাশফিয়াকে বিছানায় রেখে ওর পুরো মুখে চুমু এঁকে দিল ইয়াশ। মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে। ইয়াশ আস্তে করে কানের কাছে গিয়ে ডাকলো কাশফিয়াকে। উপমা, ঘুমের মধ্যে ইয়াশের গলা জড়িয়ে ধরল কাশফিয়া, বলল অস্পষ্ট কণ্ঠে। ইয়াশ হাত ছোঁয়ালো কাশফিয়ার ঠোঁটে, বলল ওকে আবারও, তোমার এই গোলাপ রঙের ঠোঁট জোরে তখন নিতে দিবে আমাকে? কথা বলল না কাশফিয়া, আর একটু শক্ত করে জড়িয়ে ধরল ইয়াশকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন পাগল করে দিচ্ছে ইয়াশকে। কোনো কিছু না ভেবেই সে আঁকড়ে ধরল কাশফিয়ার অধর। তড়িৎ গতিতে চোখ খুলে তাকালো কাশফিয়া। ইয়াশকে ছেড়ে দিল সে। মুখে ধাক্কা দিয়ে সরাতে চাইল নিজের থেকে, বাঁধ মানল না ইয়াশ। আরও গভীর হলো ওর চুম্বন, ওর হাতে স্পর্শ। একসময় কাশফিয়ারও কি যেন হলো, ছেড়ে দিল নিজেকে ইয়াশের হাতে। কাশফিয়ার পুরো শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে ইয়াশ, কখনো গলায় কখনো আবার ঠোঁটে মুখ ডুবাচ্ছে নিজে। ইয়াশের ঠোঁটের স্পর্শে পাগল হওয়ার অবস্থা কাশফিয়ার। খামচে ধরছে ইয়াশের মাথার এলোমেলো চুলগুলো। পরনে থাকা শাড়ির আঁচল ধসে পড়েছে কখন, খেয়াল নেই সেদিকে। ইয়াশের গায়ের শার্টটাও গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। দুজনে মিলে হারিয়ে গেছে ভালোবাসার রাজ্যে। চোখ খুলে তাকাতেই পাশে শুয়ে থাকা ইয়াশের ঘুমন্ত মুখশ্রী নজরে আসলো কাশফিয়ার। পরম যত্নেই তাকে আগলে রেখেছে নিজের বাহু ধরে। ইয়াশের উস্কো খুস্কো চুল, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি ও সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে আরও। কাশফিয়া হাত ছোঁয়ালো ওর পুরো মুখে। ইয়াশ নড়ে চড়ে উঠতেই চোখ বন্ধ করে নিল কাশফিয়া। কাল রাতের কথা মাথায় আসতেই লজ্জায় লাল হলো ওর পুরো মুখ। কিছুক্ষণ না যেতেই মনে পড়ল কাশফিয়ার ইয়াশের ফোনে বলা কথাগুলো। কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণ সে নিজে। করুণা দেখাতেই কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? ছাদে তখন রুহির সাথে ইয়াশকে ওভাবে দেখে রাগ হয়েছিল কাশফিয়ার। সব কিছু ভুলে গেল। এই ঘটনাটা ও কী করে ভুলবে? ইয়াশ ভালোবাসেনি কাশফিয়াকে, তার মন জুড়ে তো রুহি আছে। নিজের গায়ের দিকে তাকাতেই পরনে থাকা ইয়াশের শাকটা চোখে পড়ল। রাগ হলো নিজের উপরই। কি করে বসেছে এইসব? কাশফিয়া উঠে বসলো হুট করে। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই ওর হাতের কবজিতে টান পড়ল। ইয়াশ এক টানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের বুকে, শক্ত করে জড়িয়ে ধরলো আগের মতো করে। বলল গম্ভীর কণ্ঠে, পালাতে চাইছো আমার থেকে? নিজেকে ইয়াশের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল কাশফিয়া। না, সারা জীবনের মতো ছেড়ে দিতে চাইছি আপনাকে। কাশফিয়াকে বিছানায় ফেলে ওদিকে কিছুটা ঝুঁকলো ইয়াশ। শক্ত হাতে চোয়াল চেপে ধরে বলল, কি বললে? আবার বলো, আমি শুনিনি। ইয়াশের চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, চেহারায় রাগের আভাস। একটু হলেও তো ইয়াশের আগের সাথে পরিচিত সে।
ভয়ে চুপ করে রইল কাশফিয়া, কথা বলল না আর। ইয়াসের কী যেন হলো, সব ভুলে ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার ঠোঁটে। ওর মাথায় এলোমেলো চুলগুলো খামছে ধরলো কাশফিয়া। ইয়াসের রাগ হলো আচমকায়। কাশফিয়ার কিছুক্ষণ আগে বলা কথাগুলো বারবার মনে পড়ছে ওর। প্রচণ্ড রাগে ইয়াসের চুমুর জায়গায় কামড় বসালো কাশফিয়ার কাঁপা কাঁপা পাতলা ঠোঁটে। ঠোঁটের তীব্র জ্বালনি আর ব্যথায় কাশফিয়া নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ইয়াসের বুকে। শক্তপোক্ত শরীরে ইয়াসের শক্তির সাথে পেরে উঠল না কাশফিয়া, হার মানল সে। পুরো শরীর জুড়েই ইয়াসের ঠোঁটের ছোঁয়ায় নুয়ে পড়ল লজ্জাপতি পাতার নাই। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখলো ইয়াস, কাশফিয়া নেই পুরো রুমের কোথাও। ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে। দ্রুত গিয়ে দেখলো ওখানেও নেই কাশফিয়া। মাথাটা কেমন করছে ইয়াসের। তখন কি একটু বেশি মিসবিহেভ করে ফেলেছে ওর সাথে? এই হলো ইয়াসের সমস্যা। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। অতিরিক্ত রাগে ভুলভাল কাজ করে বসে, পরে আবার নিজেই আফসোস করে। শার্টের হাতা কোটাতে কোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ইয়াস। সুফিয়া বেগম টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, বৌমা কোথায় ইয়াস? সকাল থেকে দেখছি না মেয়েটাকে। কপালে ভাঁজ পড়ল ইয়াসের। কাশফিয়া কি তবে বাড়িতে নেই? ছেলের উত্তর না পেয়ে আবারও বললেন সুফিয়া বেগম, কি হলো বলিস না যে? কি এত ভাবছিস? কিছু না আম্মু, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? কথা বলল না ইয়াস, চুপচাপ চলে গেল বাড়ি থেকে। আনোয়ার সাহেব এসে দাঁড়িয়েছেন স্ত্রীর পাশে। ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ভাবলেন মনে মনে, নিজেদের ভুলেই কি ছেলেটা আজ এত দূরে সরে গেল ওনাদের থেকে? আফসোস হয় আনোয়ার সাহেবের। ইয়াস তো এতটা গম্ভীর কঠোর ছিল না কোনো কালে। পড়াশোনার জন্য ছেলেকে বাহিরে পাঠানোটাই কি তবে কাল হলো ওনাদের জন্য? কাশফিয়ার কাজে অতিষ্ঠ ইয়াস না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। ইয়াস আবারও খুঁজে নিয়ে এসেছে ওকে। কাশফিয়াকে খুঁজে না পেয়ে গাড়িটা নিয়ে বের হয়েছিল তখন। বারবার আশেপাশে তাকিয়ে খুঁজছিল তার উপমাকে। চোখে মুখে চিন্তার ছাপ ইয়াসের, যে কেউ দেখলেই বলে দেবে ভালো নেই সে। একটা খোলামেলা জায়গায় এনে গাড়িটা দাঁড় করিয়েছে ইয়াস। দেখলো লোকজন সব জড়ো হয়েছে এক জায়গাতে। মনে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওসব নিয়ে মাথা না ঘামিয়ে কাশফিয়াকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল ইয়াস। কয়েকজনকেও ছবি দেখালো, কিন্তু কেউই দেখেনি কাশফিয়াকে। মাথাটা ঘুরছে ইয়াসের, অন্ধকার লাগছে চারিপাশ। কোথাও খুঁজবে সে তার উপমাকে। কয়েকটা লোক হেঁটে যাচ্ছে আর বলছে, মেয়েটার বয়স খুব কম, এই বয়সেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো মেয়েটাকে। আরে জীবন। অন্য লোকটাও ওনার কথার উত্তরে এমন কিছুই বলল। কিছু মুহূর্তের জন্য মাথাটা কেমন ধরেছিল ইয়াসের, দম বন্ধ লাগছিল ওর। চিন্তিত হয়ে সামনে গিয়ে দাঁড়ালো লোক দুটোর। জিজ্ঞেস করলো ওনাদের, মেয়েটা দেখতে কেমন? লোক দুটো একজন অন্যজনের মুখ চাওয়াচাই করে উত্তর দিল ইয়াসের কথার। মুখটা পুরো থেতলে গেছে বাবা, চেহারা কেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে মেয়েটার পরনে নীল রঙের শাড়ি, সাজসজ্জা মনে হলো সে বিবাহিত। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস, খামচে ধরল নিজের মাথার চুল। এই ঠান্ডার মধ্যেও ঘেমে নেই একাকার অবস্থা ওর। লোক দুটো বুঝলো না কিছুই। জিজ্ঞেস করলো কি হয়েছে। কাউকে উত্তর না দিয়ে ইয়াস ছুটে চললো অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটাতে। লোকজন ঠেলে ভিতরে ঢুকলো সে। প্রথমে মনে হলো মেয়েটা তার উপমাই। কথাটা ভেবে আবারও নিজেই নিজেকে বকা দিয়ে বলল, না না, এটা হতে পারে না। মেয়েটার হাতের দিকে তাকালে বুঝতে পারলো ইয়াস মেয়েটার গায়ের রং শ্যামলা, উপমা তো ফর্সা। তাছাড়া এটা ইয়াসের উপমা হতেই পারে না। ওর কিছু হলে যে ইয়াস মরে যাবে, ওর বুকের বাম পাশে চিনচিন ব্যথার সৃষ্টি হবে। ইয়াস চলে আসলো ওই জায়গাটা ছেড়ে। ভাবলো এবার পুলিশ স্টেশনেই যাবে। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসার জানান দিচ্ছে আকাশবাণে। তাকালো ইয়াস, বুকের বাম পাশটায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে উপমা? আমার এখানটায় যে খুব ব্যথা করছে। কি করে সারাবো এই ব্যথা? কি করে কাটাবো তুমি নামক শূন্যতা? চোখ বন্ধ করে শ্বাস ফেললো ইয়াস। পা বাড়াবে গাড়িতে ওঠার জন্য, তখনই রাস্তার ওপাশে চোখ গেল। তার নীল শাড়ি পরিহিত এক মেয়ে বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের ফুলগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসছে আর কি যেন ভাবছে। মনটা এবার শান্ত হলো ইয়াসের, কিন্তু তার উপমাকে পেয়ে খুশি হওয়ার বদলে তত্তর করে রাগ বাড়ল। কাছে গিয়ে কাশফের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গাড়িতে। বাড়িতে এসেও ধমক দিয়েছে বেশ কয়েকটা। সুফিয়া বেগম দেখেছিলেন ছেলে বৌমা ঝগড়া। কিছু বলতে গেলেই ইয়াস থামিয়ে দিল ওনাকে। কাশফিয়া তর্ক করছিল ইয়াসের মুখে মুখে। এক তো করেছে, তার উপর এত গলাবাজি। রাগ হলো ইয়াসেরই। আরেকবার কাশফিয়ার গালে চর বসাতে গেলেই ফুপিয়ে কান্না করে উঠল সে। ওর গালের দুটো এমনিতেই লাল হয়ে আছে। ইয়াসের শক্তপোক্ত পুরুষালী হাতে
পরপর কয়েকটা থাপ্পড় খেয়ে। কাশফিয়ার পাকনামোর জন্য 2 গালে চড় পড়েছে বেশ কয়েকটা। লোকটার প্রতি প্রচণ্ড রাগ জমেছে কাশফিয়ার। কীভাবে অমানুষের মতো গায়ে হাত তুলছে ওর। সারাদিনে একবারও কথা বলেনি ইয়াসের সাথে, আর কখনো কথা বলবে না বলেই ঠিক করেছে। একবার ফিরিয়ে নিয়ে এসেছে তো কী হয়েছে, সে আবারও চলে যাবে। এই বাড়িতে ইয়াসের সাথে থাকার থেকে ভালো গলায় দড়ি দিয়ে মরে যাবে। কথাগুলো ভাবছে আর কান্না করছে কাশফিয়া। দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। তাকিয়ে দেখলো রুহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। রুহিকে দেখেই কালকের ঘটনাটা মনে পড়ে গেল আবার। ওকে ভেতরে আসতে না বলে বসে রইল ওভাবে। রুহি বুঝলো কাশফিয়া রেগে আছে কোনো কারণে। নিজেই রুমে ঢুকে বসলো ওর পাশে। বলল কাশফিয়াকে, তুমি কি আমার উপর রাগ করেছো কাশফিয়া? চোখের পানি মুছে নিল কাশফিয়া। নিজেকে শান্ত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল রুহিকে, না তো, আমি তো রাগ করেছি নিজের উপর, নিজের ভাগ্যের উপর। মুচকি হেসে বলল রুহি, ইয়াশ তোমারই কাশফিয়া। ওর হৃদয়ে যত্ন করে উপমা নামটা খোদাই করে রেখেছে। কি ভাবছো এগুলো আমার কথা? এগুলো হলো ইয়াশের কথা। ইয়াশ তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো তুমি কতটা ভাগ্যবর্তী? ভাগ্যের দোষ দিয়ে ভুল করো না আমি। কাশফিয়া নিশ্চুপ রইল, কেবল তাকিয়ে রইল রুহির মুখপানে। মেয়েটার মুখে হাসি, অথচ ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা হয়তো জানেও না এটা। কাশফিয়ার চুপ থাকা দেখে আবারও বলল রুহি, আমি যাকে খুব করে চাইতাম, তুমি তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না কাশফিয়া। তুমি তো ভাগ্যবতী, ইয়াশের উপমা তুমি। নিজের মনকে কিছুটা শান্ত করে কাশফিয়া প্রশ্ন করলো রুহিকে, আগে চাইতে এখন চাও না বুঝি? ছলো ছলো চোখ জোড়া নিয়ে রুহি তাকিয়ে আছে কাশফিয়ার মুখপানে। কান্না আটকে রাখতে ব্যর্থ হচ্ছে সে। নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না কাশফিয়ার সামনে, তাই উঠে চলে গেল দ্রুত। সময়টা সন্ধ্যা। বাহিরের আবহাওয়া তেমন ভালো না। কিছুক্ষণ পরপরই আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরেছে ইয়াশ। কাশফিয়া বসে আছে বিছানায়। ইয়াশের অবস্থা দেখে টাওয়ালটা বের করে দিল ওকে। ইয়াশ টাওয়াল না নিয়ে চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়ার দিকে। মুখ ভেঙচি কেটে কাশফিয়াও চলে গেল টাওয়ালটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে। ইয়াশ রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে কাশফিয়ার দিকে। আবারও ঝামেলা হতে পারে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করেছে কাশফিয়া। হঠাৎই টান পড়ল হাতের কবজিতে। ইয়াশকে টেনে তুলে বলল রাগ দেখে, বেরিয়ে যাও। কাশফিয়া রেগে মেকে বলল ইয়াশকে, গিয়েছিলাম তো, নিয়ে এসেছেন কেন? আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে। আমার ইচ্ছে হয়েছিল তাই নিয়ে এসেছিলাম, এখন ইচ্ছে করছে তাই যেতে বলছে। চলে যাও তুমি। ঠিক আছে, যাচ্ছি। কাশফিয়া চলে যাচ্ছিল রুম থেকে। দরজার বাইরে পা রাখবে তখনই ইয়াশ একটানে ওকে নিয়ে এলো নিজের কাছে। রেগে বলল, কার কাছে যাবে? বিপদে পড়লে আমি ছাড়া আর কেউ বাঁচাতে আসবে না কিন্তু। মরে গেল আমি আপনার সাহায্য নেব না। কথাটা বলেই এক ঝটকায় ইয়াশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। বেরিয়ে গেছে রুম থেকে। নিচে নেমে সদর দরজা খুলে বাইরে পা রেখেছিল মাত্রই। কিছু দূর যেতেই প্রকৃতির তাণ্ডব দেখে ভয় পেল সে। শরীরের শাড়িটাও ভিজে গেছে এতক্ষণে। কাশফিয়ার মনে হলো জেদ করে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি ওর। আজকের দিনটা থেকে কালকেই না হয় চলে যাবে। আবারও বাড়ির দিকে হাঁটতে শুরু করলে ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। প্রথমে ভাবলো ইয়াশ তাকে নিতে এসেছে, কিন্তু মুখ তুলে যখন তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখতে পেল কাশফিয়া। মনে পড়ে গেল সেদিনের কথা। ভয় কয়েক পা পিছু হটল সে। ঈশান বাঁকা হেসে এগিয়ে এলো কাশফিয়ার কাছে। বলল ওকে। ঈশানের এমন কথায় রাগ হলো কাশফিয়ার। ইচ্ছে হলো চর বসিয়ে দিতে লোকটার কানে, কিন্তু এসব কিছুই করলো না। পালিয়ে যেতে চাইল সে। সামনের দিকে তাকিয়ে দৌড়াবে তখনই ঈশান শক্ত করে ধরে নিল ওর হাত। নিজের কাছে নিয়ে গিয়ে অশালীন দৃষ্টিতে তাকালো কাশফিয়ার শরীরের দিকে। নিজেকে কেমন উন্মাদের মতো লাগছে ঈশানের। এই মেয়েটাকে তার চাই, যেভাবেই হোক চাই। ইয়াশকে বোঝাবে ওকে মারার শাস্তি কী হতে পারে। এই মেয়েটার জন্যই তো মেরেছিল। আজকে এই মেয়েটাকে নিজে করেই ছাড়বে ঈশান। ঈশান ক্রমশই কাছে আসছে কাশফিয়ার, স্পর্শ করতে চাইছে ওকে। কান্না পাচ্ছে মেয়েটার। রাগে ঘেন্নায় চর বসিয়ে দিয়েছে ঈশানের গালে। রেগে তাকিয়েছে ঈশান। কাশফিয়ার চুলের মুঠি ধরে বলেছে মেজাজ দেখিয়ে। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুচকে বন্ধ করে নিল কাশফিয়া। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ডাকলো ইয়াশকে, কিন্তু ইয়াশকে শুনল ওর কণ্ঠস্বর। এই বর্ষণের দিনে কীভাবেই বা কানে যাবে কাশফিয়ার ডাক। ভয় হচ্ছে কাশফিয়ার, তবে মনে মনে বিশ্বাস আছে ও যাই হয়ে যাক ইয়াশ বাঁচিয়ে নেবে এসে। কিন্তু ইয়াশ কোথায়? সে কি শুনছে না কাশফিয়ার ডাক? কাশফিয়াকে একটা অন্ধকার রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলেছে ঈশান। লাইট অন করতে দেখলো কাশফিয়া ঈশান তার গায়ের ভিজে শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে ওর দিকে। চোখে ওর লালসা, ঠোঁটের কোণে শয়তানি হাসি।
ভিতরটা কেঁপে উঠল কাশফিয়ার। কি হতে যাচ্ছে বুঝতে পেরেই মাথাটা ভনভন করে ঘুরতে শুরু করলো। ভয়ে শুকিয়ে গেল গলা। ইয়াশ ব্যতীত অন্য কেউ তাকে ছোঁবে ভাবলেও ঘেন্না লাগছে তার। মনে মনে ভেবে নিয়েছে কাশফিয়া, যাই হয়ে যাক নিজের সতীত্ব হারাবে না সে। যান বাঁচাতে নিজেকে বিলিয়ে দেবে না অন্য কারো হাতে। হাত দিয়ে খুঁজে খুঁজে সেন্টার টেবিলের ওপরে রাখা ফুলদানিটা হাতে তুলে নিল কাশফিয়া। সজোরে আঘাত করলো ঈশানের মাথায়, কিন্তু তেমন কিছুই হলো না। ঈশানের মাথা থেকে কিছুটা রক্ত বের হলে হাত চেপে ধরল সেখানে। হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল কাশফিয়ার ওপর। অঘটন ঘটে যাওয়ার আগেই কেউ এসে টেনে তুলল ঈশানকে। ভারী কোনো জিনিস দিয়ে পরপর কয়েকটা আঘাত করলো মাথার কাটা স্থানে। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল ঈশান। ঈশানের ভাঙা হাতটা পা দিয়ে চেপে ধরল লোকটা। ঈশান ছটফট করছে, এক হাত মাথায় চেপে ধরে বারবার বলছে ওকে মেরে না ফেলতে। ভয়ে আর আতঙ্কে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে কাশফিয়া। শেষবার নিভু নিভু চোখে তাকে পরিচিত কাউকে দেখতে পেল সে। মানুষটা এসে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়েছে তাকে, আলতো করে চুমু দিয়েছে ওর কপালে। কাশফিয়ারও ইচ্ছে হলো এইভাবেই জড়িয়ে ধরবে মানুষটাকে, কিন্তু কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। জড়িয়ে ধরা তো বহুদূর। দরজায় কলিং বেল বাজতেই দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন সুফিয়া বেগম। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। বৃষ্টির পানিতে ভিজে গেছে ওর পুরো শরীর। ইয়াশের কোলে অচেতন কাশফিয়াকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল সুফিয়া বেগমের। মনে মনে আওড়ালেন তিনি, মেয়েটার সাথে খারাপ কিছু হলো না তো? উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াশের পেছনে, চোখের ইশারায় বোঝালো শাশুড়িকে খারাপ কিছুই হয়নি ওর সাথে। নিশ্চিত হলেন সুফিয়া বেগম। সিমি, রুহি, আফিয়া সবাই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। চিন্তিত হয়ে আফিয়া বলছে ভাইকে কাশফিয়াকে নিয়ে রুমে যেতে। ইয়াশ কাশফিয়াকে এনে শোয়ালো বিছানায়। দরজাটা বন্ধ করে কোনো কিছু না ভেবেই চেঞ্জ করে দিল ওর পরনের ভিজে শাড়িটা। বাইরে বৃষ্টির প্রকোপ কমেছে, রাত পেরিয়ে সকাল হয়েছে। কালকের তুলনায় প্রকৃতি আজ অনেকটাই শান্ত। চারিদিকে বাতাস বইছে ঠিকই, তবে বৃষ্টি হচ্ছে না। কাশফিয়ার মাথার কাছে বসে আছে ইয়াশ। মেয়েটার জ্ঞান ফেরেনি এখনো। ইয়াশও চাইছে জ্ঞান না ফেরুক, সে চলে গেলেই না হয় চোখ খুলুক তার উপমা। ইয়াশ নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার উপমার মায়াবী মুখপানে। এই 2-3 দিনে যা বুঝেছে মেয়েটার প্রচুর রাগ জমে আছে ইয়াশের প্রতি। দূরত্ব না বাড়ালে নিজের জীবনে ইয়াশের গুরুত্বটাও যে বুঝবে না এই মেয়ে। অনেক ভেবে চিন্তেই তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইয়াশ সে চলে যাবে এখান থেকে। ইয়াশ উঠতে নিলেই খেয়াল করলো কাশফিয়ার শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। ইয়াশ বসলো, আবারও চোখ গেল কাশফিয়ার মুখের দিকে। কাশফিয়ার গোলাপ সাম পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। ভিজে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করেই উঠে দাঁড়ালো ইয়াশ। নিজের মাথার চুল খামছে ধরে চলে গেল সে ওখান থেকে। কাশফিয়ার কাছে থাকলে বিপদ, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে ওকে। কালো রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে ইয়াশ। হাতে একটা স্মার্ট ওয়াচ, আর মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পেছনেই উজ্জ্বল আসছে হাতে ব্যাগপত্র নিয়ে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই কেবল তাকিয়ে দেখছেন সবটা। কাউকে কিছু না বলে ইয়াশ যাচ্ছে কোথায় বুঝতে পারছে না কেউই। বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে পা রাখবে তখনই সুফিয়া বেগম ডেকে উঠেছেন ছেলেকে। দৌড়ে ওর কাছে গেলেন সবাই, কিন্তু কথা না বলে দাঁড়িয়ে রইলেন সকলেই। ইয়াশ বুঝলো না কিছুই, ভ্রু কুচকে তাকালো সবার দিকে, তারপর বলল, সমস্যা কি তোমাদের? সুফিয়া বেগম অসহায়ের মতো তাকিয়ে বললেন ছেলেকে, কোথায় যাচ্ছিস বাবা? যেখানে এতদিন ছিলাম সেখানে ফিরে যাচ্ছি আম্মু। আমার জব আছে, জানো নিশ্চয়। বাহিরের দেশে চলে যাবি কেবল চাকরির জন্য? দেশে থাক না বাবা। আমাদের এত বড় ব্যবসা, এই বাড়ি গাড়ি সব তো তোর জন্য। হাসি পেল ইয়াশের। অবাকও হলো সে বাড়ি সবার এত চিন্তা তাকে নিয়ে। আগে কোথায় ছিল এই ভালোবাসা? তার ছেলে স্বরে হেসে বলল ইয়াশ, তোমাদের সবার আমার জন্য চিন্তা হয় আম্মু? কবে থেকে সবাই ভাবতে শুরু করলে আমার ভালো মতো নিয়ে? দীর্ঘশ্বাস ছাড়লেন আনোয়ার সাহেব। ছলে ছলে চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সুফিয়া বেগমেরই একই অবস্থা। ঈশানকে আপন করতে গিয়ে নিজের পেটের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। আজ যে আফসোস হচ্ছে বড়ই। কেন পড়াশোনার জন্য বাইরে পাঠালেন ছেলেকে? আফিয়া ভাইয়ের হাত ধরে কত কি বলে আটকানোর চেষ্টা করছে ওকে। বাড়াবাড়ি দেখে উজ্জ্বল ধমক দিয়ে বলে উঠেছে আফিয়াকে, ইয়াশের ক্যারিয়ার আছে আফিয়া, এত বড় জব ছেড়ে এখানে পড়ে থাকলে হবে? চুপ করো, তুমি আমার ভাইয়ের মাথা খেয়েছো। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। শেষমেশ সে কথা শুনতে হলো তাকে। বোনের কথায় রাগ হলো ইয়াশের। সেও ধমক দিয়ে বলল আফিয়াকে, চুপ করো তো আপু, খাওয়ার তো জিনিস থাকতে দুলাভাই আমার মাথা খেতে যাবে কেন?
চুপ করে গেল আফিয়া। পাশেই দাঁড়িয়ে থাকা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সুন্দর মতো পড়াশোনা করতে বলে চলে গেল ইয়াশ বাড়ি থেকে বেরিয়ে। কান্না শুরু করে দিলেন সুফিয়া বেগম। এত কিছু করেও ছেলের মনের ভুল ধারণা ভাঙতে পারলেন না তিনি। আবার ফিরে আসবে ওনার ছেলে? কবেই বা মা বাবা পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার? ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথে। গাড়িতে উঠে বসেছে ইয়াস, ড্রাইভারের পাশের সিটটাতেই বসেছে সে, আর পিছনে উজ্জ্বল। সামনের মিররের দিকে খেয়াল করলো ইয়াস, পিছনেই দাঁড়িয়ে আছে রুহি। ইয়াসের মনে হলো রুহি কিছু বলতে চায় ওকে। উজ্জ্বলকে বসতে বলে নামলো গাড়ি থেকে, এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রুহির সামনে। ইয়াস কিছু বলবে তার আগেই বলল রুহি, শেষবারের মতো একটা জিনিস চাইবো ইয়াশ, দিবে আমাকে? ভনিতা না করে বলল ইয়াস। কি চাই? ইয়াসের দিকে কিছুটা এগিয়ে গেল রুহি। ইয়াস দাঁড়িয়ে আছে তার আগের অবস্থানে। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, তোমার ভালোবাসা চাই ইয়াশ, একটু ভালোবাসা দিবে আমাকে? তুমি অন্যের চেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করছি তোমাকে ভালোবেসে। তুমিও সামিল হও না আমার অন্যায়, একটু ভালোবাসো না আমাকে। তুমি নামক শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও মরে যাচ্ছি। বুঝতে পারছো না তুমি? কেন একটু ভালোবাসো না আমায় ইয়াশ? অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার রাগ হচ্ছে ওর। রুহি তো জানে ইয়াস কেমন, ওর মন জুড়ে কেবল উপমাই আছে। কেন বাচ্চামি করছে রুহি? ইয়াস রেগে কিছু বলতে নিলে হু হু করে হেসে উঠল রুহি। হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে,